গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। আজ 18তম পর্ব। তক্তপোষে খিজিরের প্লায়ার ও স্ক্রুড্রাইভার দুটোর ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়লে জুম্মনের মায়ের গা শিরশির করে, বড় শীত করে। স্যাঁতস্যাঁতে শীত, ঠান্ডা লোহার টুকরা যেন এগিয়ে আসছে তার তলপেটের দিকে। সারা শরীর কাঁপে, কিন্তু যন্ত্রগুলো ঠেলে ফেলে দেওয়ার মতো বল সে হারিয়ে ফেলেছে। না, মহাজনের বাড়ি কাজে যাওয়াটা আজ ঠিক হয়নি, কিন্তু সিতারার পান চিনি আজ না গিয়ে পারে। আর শনিবারের ঘটনা, আজ 5-6 দিন হতে চলল, শরীর তবু সেরে ওঠে না কেন? শনিবার কি? হ্যাঁ, শনিবারই তো। ঠান্ডায়, দুর্বলতায় এবং প্লাস ও স্ক্রুড্রাইভারের ধাতব হাজিরায় জুম্মনের মায়ের মাথার ভেতরটা এলোমেলো হয়ে পড়ে, দিন তারিখ সব গুলিয়ে যায়। তাহলে কামরুদ্দিন এসেছিল কবে? এসে খুব শাসিয়ে গেল। তুই তাইলে থাক, তুই পেট খসাবি না? তা আমার কি গরজ পড়ছে ওই জারোটারে লইয়া তরে ঘরে তুলুম? কিন্তু জুম্মনের মা কি করতে পারে? ওই রাতে, হ্যাঁ শুক্রবার রাতে এসেছিল খিজির। ঠিক এই তক্তপোষে বসে তার তলপেটে হাত বুলিয়ে দিচ্ছিল। সেই সারাশি মার্কা আঙ্গুলগুলোর চাপে জুম্মনের মায়ের ঘুম ভেঙে যায়। চিটচিটে অন্ধকারে মরা মানুষটাকে স্বপ্নে দেখার ফলে ভয়ে পেটের ব্যথা ঠিক ততটা ঠাহর করতে পারেনি। টের পেল দুপুরবেলা। মহাজনের বাড়িতে বাসন মাজতে মাজতে উরুসন্ধিতে ভিজে ভিজে ঠেকেছিল। বিবি সাহেবকে বলে তাড়াতাড়ি চলে আসে বস্তিতে। তক্তপোষে শুতে না শুতে মনে হয় পেটের বাসিন্দা আগুন হয়ে জ্বলে উঠছে। তাহলে রাত্রিবেলা হাড্ডি খিজির কি তার ঘষায় ঘষায় আগুন জ্বালিয়ে দিয়ে গেল? জুম্মনের মা কি নাপাক হয়ে ঘোরাঘুরি করেছে? রাত্রে একা ঘরে ফেরার সময় নন্দলাল দত্ত লেনের গলা কাটা মহাক্কাল কি তার দিকে নজর দিল? এত সব ভাবনার সুযোগ পাওয়া যায় না। প্রবল যন্ত্রণার মধ্যে জুম্মনের মা টের পায় যে ওসব কিছু না। হাড্ডি মইরা অহন তার গোড়াটারে চেতাইয়া দিছে। যে মানুষ এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি তার মাস্তানিটা দেখো। আগুনের পা দিয়ে জুম্মনের মায়ের পেটে সে অবিরাম লাথি মারতে শুরু করলে আর সহ্য হয় না। বজলুর বউ ভাগ্যিস সেই সময় বস্তিতেই ছিল। জুম্মনের মায়ের গোঙানি শুনে সেই সব ব্যবস্থা করে। সব কথা জুম্মনের মা খেয়াল করতে পারে না। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসার মুহূর্তে সে ডান হাতটি বাড়িয়ে দিয়েছিল। মনে হলো খিজিরের লম্বা শরীর গুলি খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। খিজিরকে ধরার জন্যে সে কি হাত বাড়িয়ে দিয়েছিল? একবার মনে হলো রক্তাক্ত শরীর নিয়ে খিজির বোধহয় উঠে চেপে বসেছে তার তলপেটের ওপর। খিজিরের রক্তে তার কোমরের নিচে থেকে উরু, হাঁটু, পা সব ভিজে যাচ্ছে। গাঢ় লাল রক্ত ফোয়ারার মতো উঠছে জুম্মনের মায়ের শরীর থেকে। সমস্ত ঘর কালচে লাল রঙে অন্ধকার হলো। তারপর আর কিছু দেখা যায়নি। বজলুর বউ এবং আরো কয়েকটি মেয়েলি গলার স্বর ভেসে আসে অনেক দূর থেকে। সেই সব কথা দেখতে দেখতে ঝাপসা ধ্বনি হয়ে উড়াল দেয় গলির ভেতর। গলি দিয়ে হারিয়ে যায় বড় রাস্তায়। এদিকে তার নিঃশব্দ ও অন্ধকার শরীর থেকে তরল আগুন বেরিয়ে যাচ্ছে। এত আগুন বেরোবার জন্যে উরুসন্ধির পথ তার বড্ড সরু। গতর পুড়ে যায়, গতর ছিঁড়ে যায়। কিছুক্ষণ পর গনগনে জ্বলন্ত কয়লার তাল বেরিয়ে যাওয়ার স্পর্শ টের পায় এবং আগুনের শিখা তখন মাথা নোয়ায়। তারপর সব অন্ধকার। ভোরের দিকে জ্ঞান ফিরলে মনে হয়েছিল সারা জীবনে সে আর উঠতে পারবে না। কিন্তু তাড়িয়ে তাড়িয়ে কতদিন কষ্ট পাবে জুম্মনের মা।
মহাজনের বাড়িতে উৎসব। বস্তির ঘরে শুয়ে বসে থাকা কি তার পোষায়? আবার ওই বাড়িতে গেলে কাজকাম না করে হাত গুটিয়ে বসে থাকাটাও যন্ত্রণা। আজ বিকাল হতে বিবি সাহেব নিজেই তাকে ছুটি দিল। জুমনের মা কি এসব বোঝে না? কাজে কামে যতই সচল হোক, শুভ অনুষ্ঠানে অপয়া মেয়ে মানুষ ঘরে থাকলেই কুফা। তা সে না হয় একটু দূরে বসে বসে দেখত। তাতে সীতারার জীবনটা কি নষ্ট হয়ে যেত? কত লোক আজ মহাজনের বাড়িতে। বজলুর বউ পর্যন্ত নিজের মহাজনের বাড়ি থেকে ছুটি নিয়ে ওই বাড়িতে একবার এটা বাটে, একবার ওটা এগিয়ে দেয়। আবার জুমনের মায়ের দিকে তাকিয়ে বিবি সাহেবের সঙ্গে কিসব ফুসুর ফাসুর করে আল্লাহই জানে। মাগি সেদিন এত যত্ন আত্তি করলো, 5-6 দিন যেতে না যেতে তার বিবি সাহেবের কাছে গিয়ে তার নামে কিসব গীবত করে। জুমনের মায়ের মনে হয় এই বজলুর বউই শয়তানি করে তার বাচ্চা নষ্ট করলো না তো। মাসখানেক হলো শাহ সাহেবের বাড়িতে মাগি ঠিকা কাজ করে। কামরুদ্দিনের টাকা খেয়ে শাহ সাহেবের দোয়া পড়া তাবিজ হয়তো পুঁতে রেখেছে জুমনের মায়ের ঘরের সামনে। একবার উঠে দেখবে না, দাঁড়াবার মতো বল নাই বলে মাটি খুঁড়ে তাবিজ খোঁজার কাজ স্থগিত রাখে। এখন তাকে বিয়ে করতে কামরুদ্দিনের তো কোনো অসুবিধা হবে না। বিয়ের দিনই সে জিজ্ঞেস করবে, জুমনের বাপ, ইমানে কত? আমার পেট খসাবার লাগে বুজলুর বউরে দিয়া তুমি আমার ঘরের বগলে তাবিজ পোতায় রাখছিলা না? কিন্তু রাগ বা সংকল্প তার মাথায় কিছুই দানা বাঁধে না। সব ছাপিয়ে ওঠে খিজিরের প্লায়ার ও স্ক্রুড্রাইভার। শেষ বিকালবেলা দেখতে দেখতে গর্তে গড়ায়। বস্তির পাশের নর্দমা থেকে উঠে আসে সন্ধ্যাবেলা, ভ্যাবসা ঘিনঘিনে অন্ধকার। যমুনের মায়ের শরীরের রুগ্ন হিম তাকে এতটুকু ঝকঝকে করতে পারে না। সেই অন্ধকার বরং তক্তপোষের উপরকার প্লায়ার ও স্ক্রুড্রাইভারের দীর্ঘদিন ব্যবহারজনিত মসৃণতা মুছে ফেলে এবং আদিমকালের কোনো লোহার অস্ত্রের মতো সেগুলো হয়ে ওঠে খসখসে। খিজির কি 2 হাতে দুটো ধরে তার দিকে এগিয়ে আসবে? এগুলো নেওয়ার জন্যই কি মৃত্যুর পরও আসা যাওয়া অব্যাহত রেখেছে? এসব দিয়ে তার তলপেটে সরাসরি খোঁচা দিয়ে জিজ্ঞেস করতে পারে, ফালাইয়া দিছস? উস্তা গটারে দিয়া মারাইবার লালচে পোলাটারে দুনিয়াটা দেখবার দিলি না? তার কথা স্পষ্ট নয়, গুলিবিদ্ধ শরীর থেকে আসা ঘর ঘর নিঃশ্বাসে ঘরের অন্ধকার আরো পাকে। হঠাৎ শোনা গেল, বাতি জ্বালাও নাই? হোক মরা মানুষের গলা। স্পষ্ট বাক্য শুনে যমুনের মা বুকে বল পায়। এই ছোট্ট শক্তির সাহায্যে সে আরো শোনে, তোমার বলে কঠিন বিমারি, কি হয়েছে মা? যমুনের উপস্থিতি টের পেয়ে যমুনের মা জোরে জোরে নিঃশ্বাস ফেলে। এই নিঃশ্বাস একটু নোনা বলে তার চোখ দিয়ে পানি গড়ায়। মনে পড়ে বেশ কয়েকদিন আগে এইসব যন্ত্রপাতি নিয়ে যমুন কোথায় চলে গিয়েছিল। 7-8 দিন তার পাত্তা নাই। এখন বিকালবেলা ঘরে এসে তক্তপোষের উপর যন্ত্রগুলো দেখেই তো তার বোঝা উচিত ছিল যে জুম্মন ফিরে এসেছে। বুঝতে পারল না কেন? জুম্মন কপি জ্বালালে কালচে লাল আলোয় ছেলের মুখ দেখে জুম্মনের মা জড়সড় হয়ে বসে। হয়তো এই ভাবটা সামলাবার জন্য ছেলেকে সে ধমকায়, ওইগুলি লয়া কই গেছিলি হারামজাদা? চুরি করে ভাগছিলি কই? চুরি করুম কেলায়, আমারে দিয়ে গেছে। তোর বাপের সামান ক্যাঠায় দিছে? খিজিরে একটা চেনভি দিয়ে গেছে, দেখবা কি সুন্দর। পিচ্ছি পোলাটার মুখে বয়স্ক মানুষের নাম উচ্চারণ যমুনের মায়ের কানে খড়খড় করে। কি কস? বলতে বলতে যমুনের মা তার উদ্যত হাত গুটিয়ে নেয়। না, পোলার দোষ কি? খিজিরকে কিছু বলে ডাকতে সে তো ছেলেকে কখনো শেখায়নি। একবার ইচ্ছা হয় যে বলে, তারে তুই চাচা মেয়ে কইবার পারস না? এই ভাবনার সঙ্গে সঙ্গে খিজিরের স্থায়ী অনুপস্থিতি বড় প্রকট হয়ে ওঠে।
লোকটার জন্যে একটু কাদার লোভে জুমনের মায়ের গলা, জিভ ও ঠোঁট আকুপাকু করে। মায়ের এইসব লোভ লালসা সম্পর্কে উদাসীন জুম্মন ঘোষণা করে, আব্বাই না আবার বিয়া করতাছে। মাকে তবু অন্যমনস্ক দেখে জুম্মন গলা চড়ায়, আব্বাই বিয়া করতাছে, ফুপু আমারে কইছে, কয় মায়া খুব সুন্দর, তোমার লাহান কালা পাতিলার তলা না। মায়ের বাপে মতিঝিলের কোন বিলাতি অফিসের পিয়ন। আব্বারে চাকরি দিব, আব্বাই উস্তাগরি ছাইরা দিব। ওই অফিসের সাহেবে আব্বারে থাকনের জায়গা ভি দিব, ধানমন্ডির মধ্যে থাকে। আমি ধানমন্ডি উনমন্ডি যাবার পারুম না। জুম্মনের মায়ের মুখ থেকে এই কথা বেরিয়ে পড়লে জুম্মন খিলখিল করে হাসে, তোমারে লইলে তো আব্বাই থাকবো নয়া বউ লয়া, আমি আব্বার লগে থাকুম না। জুম্মনের মা হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে। জুম্মন বুঝতে পারে না কামরুদ্দিনের জন্যে ওর মায়ের এতটা টান কেন। যে লোকের ঘর ছেড়ে সে বেরিয়ে এসেছে কতদিন আগে, যে এখন তার কেউ নয়, তার 3 নম্বর বিয়ের খবরে মা এতটা ভেঙে পড়বে জানলে খবরটা না হয় সে চেপেই যেত। রাত বাড়ে, মায়ের কান্না আর থামে না। এদিকে জুমনের খিদে পেয়েছে। মহাজনের বাড়ি থেকে মায়ের নিয়ে আসা মিষ্টি ও ফিরনির সবটাই মেরে দিয়ে শুয়ে শুয়ে সে হাই তোলে। মায়ের কান্নার বিরতি নাই। কাঁদতে কাঁদতে জুমনের মা বলে, তুই থাকবি আমার লগে? না, আমারে লগে থাকতে কইছে উসমান সাবে। উসমানের সঙ্গে থাকবার সংকল্প জানাতে জানাতে জুম্মনের চোখ থেকে ঘুম চলে যায়। এই মহাজন বলো আর আলাউদ্দিন মিয়া বলো, এদের দেখলেই ভয় লাগে। খিজিরকে এরা ঘর থেকে বার করে দেয়নি? উসমান সাহেবের ঘরে খিজির এখনো রোজ আসে। উসমান সাহেব তার সঙ্গে কত কথাবার্তা বলে। খিজিরের স্ক্রুড্রাইভার আর প্লায়ার আর সাইকেলের চেনটা নিয়ে জুম্মন রেখে দেবে উসমান সাহেবের ঘরে। খিজির তাহলে ওইসব রোজ দেখতে পাবে। আরে ওই সাবের না মাথা খারাপ হয়েছে, ওই কি কয় না কয়। জুম্মনের মা ছেলেকে ধমক দেয় বটে, কিন্তু তার গা ছমছম করে। জুম্মন ঘুমিয়ে পড়লে তার ভয় আরও বাড়ে। জুম্মনের মুখ বড় শান্ত ও নিশ্চিন্ত। এই মুখে কার ছায়া? জুম্মনের জন্মের আগে খিজিরের সঙ্গে জুম্মনের মায়ের তো দেখাই হয়নি। তবে ঘুমের মধ্যে এরকম একটানা নিঃশ্বাস নিতে শুনেছে সে কোথায়? জুম্মনের নিঃশ্বাসে ভর করে খিজির আলী কি তাকে শাসন করতে এসেছে? অপঘাতে মরলে মানুষের কত কষ্ট হয়। কাল পরশু বিবি সাহেবের কাছে কিছু টাকা চেয়ে নিয়ে শাহ সাহেবের মসজিদে শিরনি পাঠিয়ে দেবে। জুম্মনের একটানা নিঃশ্বাস প্রশ্বাস শুনতে শুনতে জুম্মনের মায়ের চোখে নতুন পানির ঢল নামে। একটু ফুপাবার পর গলা খুলে কাঁদতে শুরু করে। কামরুদ্দিনের নতুন বিয়ে করার খবর খিজিরের জন্য এভাবে হামলে কাঁদবার পথ খুলে দিয়েছে। কান্নায় এতটুকু বিরতি না দিয়ে জুম্মনের মা ছেলেকে বুকের ভেতর জড়িয়ে ধরে। দেওয়ালের দিকে মুখ করে বিছানায় শুয়েছিল উসমান সাহেব। ঘরে আরও 3 জন। এদের সবাইকে জুম্মন চেনে। আনোয়ার সাহেবকে আগে দেখেনি, কয়েকদিন থেকে দেখছে। রোজই আসে, রাত্রে মাঝে মাঝে এখানেই থাকে। আলতাফ সাহেবকে প্রায়ই দেখা যায় আলাউদ্দিন মিয়ার ওখানে। চুরুটোলা সাহেবের নাম না জানলেও জুম্মনিকে চেনে। এই সাহেব ইংরেজি কথা বেশি বলে, তার অর্ধেক কথা বোঝা যায় না। তা কোন ভদ্রলোকটা স্পষ্ট করে কথা বলতে পারে? ওসমান সাহেবের কথাবার্তা নিয়ে সবাই যে হাসাহাসি করে কেন জুম্মন বুঝতে পারে না। পাগল বলো আর মাথা খারাপ বলো, এই সাহেবের কথাবার্তা বরং জুম্মনের মাথায় ঢোকে। স্পষ্ট বোঝা যায় যে খিজিরের সঙ্গে বাইরে বেরোবার জন্য লোকটা উদগ্রীব। তা এই এক ঘরের ভেতর কাহাতক বন্দি থাকা যায়? তাকে দেখে ওসমান উঠে বসে। রাত্রে কোথায় ছিলি? চুরুট সাহেব বলে, আমাদের একটু চা খাওয়াতে পারবি?
চায়ের কেতলি নিয়ে জুমন তার হাতের স্ক্রুড্রাইভার ও প্লায়ার তক্তপোষের নিচে রেখে দেওয়ার জন্য উপর হতেই ওসমানের চোখ জোড়া সেদিকে হঠাৎ স্থির হয়ে গেল। চোখের লাল খয়েরি রেখাগুলো কাঁপে। সে তাকায় উপরের দিকে, সঙ্গে সঙ্গে বিকট জোরে চিৎকার করে, সরো! টেবিলের উপর ওভাবে ঝুলছো কেন? সরে যাও! গ্লাসে গরম পানিতে চামচ দিয়ে ওভালটেন ঢালছিল আনোয়ার। চমকে উঠে গ্লাস সরিয়ে ফেলল। ঠোঁট থেকে চুরুট নামিয়ে শৌকত হাসে। কি ব্যাপার, আপনিও এফেক্টেড হলেন? লজ্জা পেয়ে আনোয়ার মনোযোগ দিয়ে গ্লাসের ভেতর চামচ নাড়ে। ওসমান তখন বন্ধুদের কাছে প্রকৃত ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করে। বুঝলে না, জুমনের হাতে ওর ফেভারিট টুলস দেখে খিজির এসে পড়েছে। এত লোক দেখে বোধহয় আড়ালে চলে গেল। চুপ করে ঘুমান! শৌকতের ধমকে ওসমান সবুজ বালকের মতো দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। জুমনের চোখ জোড়া এখন ওই দিকে। খিজিরের ঝুলন্ত আবির্ভাবটি দেখার জন্যে এই কয়েকদিন ধরে সে অনেক চেষ্টা করছে। তার ইচ্ছা খিজিরকে দেখা মাত্র তার হাতে প্লাস ও স্ক্রুড্রাইভার গুজে দেয়। আহা, এই দুটো পেলে মরার পর বেচারার রুহও শান্তি পায়। কিন্তু এই সাহেবদের হাউকাউ শুনে খিজির নিশ্চয়ই অনেকক্ষণের জন্য গায়েব হয়ে গেল। জুমনের মেজাজটা খারাপ হয়ে যায়। এর উপর চুরুট সাহেব বলে, তোকে দেখলে তোর বাবা এসে পড়ে। বাবা না, সৎ বাবা। আলতাফের এই সংশোধনী অগ্রাহ্য করে শৌকত জানতে চায়, এনিওয়ে ডাক্তার কি বলছে? চায়ের কেতলি হাতে জুমন বেরিয়ে যাচ্ছিল। শৌকত ডাকলো, তোর এইসব যন্ত্রপাতি নিয়ে যা। এইসব দেখলে ওসমানের তোর বাপের কথা মনে পড়ে, বুঝলি না? কেতলি ও ওইসব নিয়ে জুমন বেরিয়ে গেলে আলতাফ বলে, হ্যাঁ আনোয়ার, তারপর? ওসমান যাতে শুনতে না পায় আনোয়ার তাই গলাটা নিচে নামায়। ডাক্তার বলে এক ধরনের সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া। শৌকত বাধা দেয়, আজকাল মাথার গোলমাল হলেই সাইকিয়াট্রিস্টদের ডায়াগনোসিস হলো সিজোফ্রেনিয়া, সামথিং লাইক অ্যালার্জি ইন ফিজিক্যাল ডিসঅর্ডার। সবাই হেসে ফেললে ওসমান উঠে বসে এবং খুব খুশি খুশি চোখ করে ওদের হাসি সম্পূর্ণ অনুমোদন করে। আনোয়ারের হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে ওভালটিন খেয়ে ফের শুয়ে পড়ে। শৌকত তখন মনোযোগী হয় আনোয়ারের দিকে। ডাক্তার কি অ্যাডভাইস দিল? 3টে ওষুধ দিয়েছে, সিডেটিভ তো চলবেই, স্টেমেটেল 25ও কন্টিনিউ করতে হবে। আরেকটা ওষুধ কয়েকদিন খাওয়ার পরে ফের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে প্রধান চিকিৎসা হলো সঙ্গ দেওয়া। সঙ্গ দেবে কারা? খুব নিজেদের লোক? হ্যাঁ, ঘনিষ্ঠ, মানে যাদের সঙ্গ, যারা অ্যাগ্রিয়েবল টু হিম। শৌকত বলে, একা হলে আনডিজারেবল এলিমেন্টস স্টার্ট হন্টিং হিম। আলতাফ বলে, এখানে নিজেদের লোক মানে তো আমরাই। ইন্ডিয়া থেকে ওর বাবাকে কি নিয়ে আসা সম্ভব? আমাদেরই অ্যাটেন্ড করতে হবে। আনোয়ার তো এটা ভালো করেই জানে। গতকাল ডাক্তারের কাছ থেকে ফেরার পর আনোয়ার ওকে নিয়ে গিয়েছিল ওয়ারিতে, ওদের বাড়িতে। বাড়ির প্রতিক্রিয়ার জন্য ও তৈরি হয়েছিল। আম্মা একটু বিড়বিড় করতেই সে তার রিহার্সেল দেওয়া বাক্য ঝাড়ল, আমার বন্ধু বিপদে পড়লে আমার বাড়িতে তাকে শেল্টার দিতে পারবো না। জবাবে আনোয়ারের মা বিপদগ্রস্ত মানুষের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তার ও তার মৃত স্বামীর উদ্যোগী ভূমিকার বিবরণ দেয়। বিপদ আপদে মানুষকে সাহায্য করবো না কেন? 50 সালের রায়টে এই বাড়িতে 8টা হিন্দু ফ্যামিলি পুরো 1 মাস ছিল, জানিস? তোরা তখন ছোট, কত ঝুঁকি নিয়ে আমরা তাদের থাকতে দিয়েছিলাম। তো এখন একটিমাত্র লোকের ব্যাপারে আপনাদের এত আপত্তি কেন? সুস্থ লোক হলে কথা ছিল, একটা পাগলকে, একটা লোক একটু অন্যরকম হয়ে গেলে তাকে পাগল বলে ফেলে দিতে হবে? আমাদের ছোট চাচার মাথায় ডিফেক্ট দেখা গেলে আপনারা তাকে দারুণ নেগলেক্ট করেছেন। কাজটা ভালো করেননি আম্মা।
এবার বাড়ি থেকে ঘুরে এসে তুই কি যাতা বলতে শুরু করেছিস? আনোয়ারের মা কেঁদে ফেলে। জাহাঙ্গীরের জন্য কি কম করা হয়েছে? তোর আব্বা ওর লেখাপড়ার সম্পূর্ণ ভার দেয়নি? তারপর মাথায় অসুখ হলো, একেবারে উন্মাদ মতো হয়ে গেল। তো তোর আব্বাই কত কষ্ট করে বাড়ি নিয়ে গেল, চিকিৎসা করেননি কেন? পাগলের চিকিৎসা কি তখন তেমন ছিল? কে বলল ছিল না? কলকাতায় লুম্বিনী পার্ক ছিল না? রাঁচিতে পাঠাতে পারতেন না? আনোয়ার কাউকে পরোয়া করে না। তার ঘরে তার বন্ধু থাকলে সে পাগল কি স্বাভাবিক সেটা দেখার অধিকার আছে একমাত্র তারই। ওসমানকে নিজের ঘরে রেখে সবাইকে একচোট নেওয়া যাবে ভেবে আনোয়ার বরং খুশি হয়েছিল। হুইস্কি, শিল্প সাহিত্য ও সমাজতন্ত্রের কনিসার ভাইয়ার প্রতিক্রিয়াটা বেশ তাড়িয়ে তাড়িয়ে দেখার জন্য সে উদগ্রীব হয়ে উঠেছিল। তোমার বাসায় রাখা তো মুশকিল, আলতাফ বলে। তোমার মা আছেন, ভাবি আছেন। আরে না, কোনো প্রবলেমই হতো না। আমাদের বাড়িতে অ্যাবনর্মাল লোকদের সহ্য করার ট্র্যাডিশন আছে। ঠাট্টা করে বললেও আনোয়ারের গলায় প্রচ্ছন্ন গর্ব শিরশির করে ওঠে। আমার চাচা ফুল ফ্লেজেড পাগল হয়ে গিয়েছিলেন। এই জেনারেশনে এসে হয়েছ তুমি, আলতাফ বললে সবাই হাসে। শোনো, প্রবলেম তৈরি করলো ওসমান নিজেই। ওয়াইল্ড হয়ে গেল না, খুব স্বাভাবিক মানুষের ভঙ্গিতে জেদ শুরু করলো। রাত 12:30টার দিকে হঠাৎ তার খেয়াল হলো এই ঘরে বোধহয় খিজির এসে অপেক্ষা করছে। বলে, চলো আনোয়ার চলো, খিজির অপেক্ষা করছে। খিজির মাটিতে পা রাখতে পারে না, স্পেসে ঝুলে, বেচারা কতক্ষণ ঝুলবে, চলো। এমন জেদ করলো শেষ পর্যন্ত বেরিয়ে পড়লো একাই। আমি কি করি? ওর পিছে বেরিয়ে রিক্সা নিয়ে রাত 1টায় এখানে এলাম। এরপর ওকে একা একা এখানে রাখি কি করে? জুম্মনটাকে এই ঘরে রাখা যায়, কিন্তু এইটুকু ছেলের উপর ভরসা করা যায়? ছোকরা ভয় পায় না, কিন্তু ওসমানের সব কথা, সব দেখা সে বিশ্বাস করে এবং নিজে সেগুলো দেখার জন্যে উদগ্রীব। না না, ওর উপর ডিপেন্ড করবে, পাগল নাকি? শওকত পরামর্শ দেয়। বরং হাসপাতালে যাও। পাবনা? পাবনায় সিট পাওয়া কঠিন, নেক্সট টু ইম্পসিবল। আনোয়ার রাজি হয় না। তাহলে পিজিতে চেষ্টা করা যাক। পিজিতে সাইকিয়াট্রির ওয়ার্ড খুলেছে, মেডিকেল কলেজেও থাকতে পারে। শওকতের দ্বিতীয় প্রস্তাবও আনোয়ারের অনুমোদন পায় না। না, হাসপাতালে দিয়ে লাভ নাই। কেন? অন্য সব রোগীদের সঙ্গে থেকে তার রোগ আরও জটিল হতে পারে। পাগলরা অবশ্য নিজেদের জগতেই মগ্ন থাকে, কিন্তু ওসমান যে ধরনের মানুষ, পৃথিবীর যাবতীয় বিষয়ে তার যেরকম আগ্রহ, তাতে ভয় হয় যে অন্য সহরোগীদের দেখা হ্যালোসিনেশন নিজে দেখার জন্যে সে ব্যাকুল হয়ে উঠবে। যদি দেখতে পারে তো তার নিজের উদ্ভট জগৎ আরও জটিল হবে এবং দেখতে ব্যর্থ হলে হতাশ হয়ে পড়বে। যুক্তি দেওয়ার ব্যাপারে আনোয়ারের বাড়াবাড়ি রকম আগ্রহে শওকত অবাক হয়। আলতাফ জানতে চায়, বুঝলাম তো, কিন্তু ওর সঙ্গে থাকবে কে? কেন? আমি যতদিন পারি থাকি না। আমার তো আপাতত। তোমার শরীর খারাপ হয়ে যাবে দোস্ত। আলতাফ সত্যি সত্যি উদ্বিগ্ন হয়। অ্যাবনর্মাল লোকের সঙ্গে 24 ঘন্টা থাকাটা ঠিক নয়। আনোয়ার তাহলে কি করবে? ওসমানকে হাসপাতালে পাঠালে আনোয়ারের করার থাকে কি? সে যে গ্রামের সমস্ত কাজ রেখে এখানে এসেছে, সে তো ওসমানকে দেখাশোনা করবে বলেই। ওসমানের শুশ্রূষা করা থেকে খারিজ হলে ঢাকায় থাকার পক্ষে তার আর যুক্তি থাকে? শওকত ও আলতাফ চলে গেলে নিচের রেস্টুরেন্টে খেয়ে আনোয়ার ভাত ও মুরগির ঝোল নিয়ে আসে ওসমানের জন্য। সিঁড়ির গোড়ায় পা দিয়ে ওসমানের চিৎকার শোনা গেল। প্রত্যেকটি ধাপ পেরোবার সঙ্গে সঙ্গে চিৎকার আরও স্পষ্ট হয়। নিজের ঘরে দরজার মুখে ধাক্কা খেয়ে আনোয়ার পড়েই যাচ্ছিল। কোনো রকমে টাল সামলে উঠলে তার সামনে দাঁড়ায় রঞ্জু। রঞ্জু ছুটে বেরিয়ে যাচ্ছিল।
আনোয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে চিৎকার করে ওঠে, তবে তার ভয়ও কাটে। দেখেন তো কি করতাছে, দেখেন। ঘরের মেঝেতে দাঁড়িয়ে রয়েছে ওসমান। তার গায়ে গেঞ্জি, পরনে কিছু নাই। তার লিঙ্গ নেতিয়ে রয়েছে কালো ও সেতসেতে অন্ডকোষের ওপর। আনোয়ার বিছানা থেকে চাদর টেনে তার কোমরে জড়িয়ে দিলে ওসমান নিজেই সেটা লুঙ্গির মতো পরে নেয়। তারপর অভিযোগ করে, দেখো তো বেটা রঞ্জুকে অ্যাটাক করতে আসে, আমি না ধরলে রঞ্জুর মাথায় লাথি মারত। ওসমানকে একরকম ঠেলে বিছানায় বসিয়ে দিলে আনোয়ারের চোখে পড়ে মেঝের এক কোণে। সেখানে ছড়িয়ে রয়েছে ভাত, পুঁইশাক, আলু ও ইলিশ মাছের টুকরা। সেসবের দিকে আঙ্গুল দেখিয়ে ওসমান বলে, দেখো তো আনোয়ার, আমাদের বিলের জমির রাজভোগ ধানের চালের ভাত, কি সুন্দর জুঁই মতো সাদা। আমার নিজে রেঁধে দিল, আমি নিয়ে এলাম, খিজিরকে বললাম খাও, তুমিও খাও আমিও খাই। বেটা নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না। আবার রঞ্জুর পিঠে লাথি মেরে ঘর থেকে বার করে দিতে চায়। রঞ্জুর ভয় একেবারে কেটে গেছে, সে বেশ মজা পাচ্ছে। তার চোখের কোণে চাপা হাসি চিকচিক করে। আনোয়ার বলে, ভাত তুমি এনেছ? জি। আমাকে ধরতে আসলে গামলাটা হাত থেকে পড়ে গেল। তুমি এসব আনতে গেলে কেন? ওর অবস্থা তো জানো, কখন কি করে। আমার কি দোষ? ছোট আপার ঢং। তোমার ছোট আপা এসেছিল? মাথা খারাপ, পাগল আর কুত্তা আর তেলাপোকা, এই তিনটা জিনিস রে ছোট আপা জমের মতো ডরায়। আমার পিছে পিছে দরজা পর্যন্ত আসছিল। ওনারা দেখা আমার হাতে ট্রে দিয়া, আপা অ্যাবাউট টার্ন। খুব রসিয়ে রসিয়ে রঞ্জু ওসমানের আচরণের বিবরণ দেয়। তাকে দেখে ওসমান প্রথমে একটু হেসে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। এরপরই, রঞ্জু সাবধান, খিজির তোমাকে মারতে আসছে বলে চিৎকার করে লাফিয়ে মেঝেতে নামে এবং রঞ্জুকে জড়িয়ে ধরে। বিছানা থেকে ড্রাইভ দেওয়ার সময় তার লুঙ্গি খুলে গিয়েছিল। সেই বর্ণনা দিতে গিয়ে রঞ্জু হাসে। ওর এইসব হাসি ও বর্ণনাকে পাত্তা না দিয়ে ওসমান দেওয়ালের দিকে মিনতি করে, খিজির প্লিজ, রঞ্জুকে ধরো না প্লিজ খিজির। ওসমানের ঘুমের আয়োজন করতে গিয়ে রাত্রে আনোয়ারের ঘুম হয় না। ওসমান যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তার কথাবার্তা কি চেঁচামেচি চলে। ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খাইয়ে তাকে ঘুম পাড়াতে হয়। তক্ত বসে দুজনে কোনোভাবে থাকতে পারে বটে, কিন্তু ওসমান বড় ছড়িয়ে শোয়। আনোয়ার সারাটা রাত্রি প্রায় বসেই কাটায়। যমুনের আসার কোনো ঠিক নাই। পরশু একবার এসেছিল, সারাটা দিন ওসমানের চেঁচামেচি শুনল খুব মনোযোগ দিয়ে। তারপর থেকে উধাও। সকালবেলা আনোয়ারের বড্ড ঘুম পায়। ঘুমন্ত ওসমানের ঘরে তালা লাগিয়ে সে চলে যায় ওয়ারি। তখন 7:30-8টা হবে। ওদের বাড়ির বাইরের গেটের কাছে নালার পাশে হাঁটু ভেঙে বসে রয়েছে করমালি। করমালি, তুমি? আনোয়ার খুব অবাক হয়। সারা রাতের ভোতা ধকলের পর এই বিস্ময় তাকে চাঙা করে তোলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? করমালির পায়ের ফুসকাগুলো সব গলে গেছে, সেখানে এখন দগদগ করছে গোলাপি ঘা। করমালি নিশ্চয়ই পায়ের চিকিৎসা করতে এসেছে। আনোয়ারের ভালো লাগে। ওসমানকে সামলাতে সামলাতে সে ক্লান্ত হয়ে পড়েছে। কয়েকদিন হলো শালার মার্শাল ল জারি হয়েছে। রাস্তায় বেরোলেই সেনাবাহিনীর অশিক্ষিত ও উদ্ধত জানোয়ারদের মুখ। ঘরে বসে এদের উদ্দেশ্যে গালাগালি করা আর ভালো লাগে না। অন্তত করমালিকে দেখে মনে হচ্ছে এসব আর কাহাতক চলতে পারে। আনোয়ার গদগদ গলায় বলে, তুমি কখন এসেছ? করমালি ঢাকা পৌঁছেছে গত রাত্রে। রাত্রি কাটিয়েছে স্টেশনে। সকালবেলা বেরিয়ে ঘন্টা 2 ঘোরাঘুরি করে আনোয়ারদের বাড়ি খুঁজে পেয়েছে। ঠিকানা পেল কোথায়? করমালি, সারা রাত স্টেশনে ছিলে,
খুব কষ্ট হয়েছে না? কষ্ট হবে কেন? পাকা ঘর, মস্ত উঁচু ছাদ, শয়ে শয়ে লোক শুয়ে থাকে। ওরকম আরামের জায়গা করমালি চোখে দেখেনি। এই বাড়িতে পৌঁছলে একটা কাজের লোক তাকে ধমক দিলে সে আনোয়ারের কথা বলে এবং গ্রামের পরিচয় দেয়। এরপর আনোয়ারের মা তার জন্য নাস্তা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। গ্রামের খবর কি? নাদু পরামানিক কেমন আছে? নবেজুদ্দিন, বান্দু শেখ? করমালির বাপের শরীর কেমন? একটা প্রশ্নের পিঠে আরেকটা প্রশ্ন করে আনোয়ার। করমালি জবাব দিয়ে কুলিয়ে উঠতে পারে না। জালাল মাস্টার সাহেবের খবর কি? মাস্টার সাহেব ভাষণ দিয়ে বেড়ায়। বৈরাগীর ভিটাত সপ্তাহে সপ্তাহে সভা হয়। জালাল মাস্টার আরম্ভ করলে আর কেউ ভাষণ দেওয়ার সুযোগ পায় না। শুনে আনোয়ার হাসে। লোকটা কথা বলার চান্স পেলে থামতে চায় না। আজকাল সব বক্তৃতা আবার মাইকে হয়। জালাল মাস্টারকে আটকায় কে? বৈরাগীর ভিটায় আজকাল খুব মিটিং হয় না? প্রায়ই। আফসার কাজী এদিক ওদিক বক্তৃতা করে বেড়াচ্ছে। মার্শাল ল হওয়ার পর প্রথম দিকে চুপচাপ ছিল, এখন ফের নতুন করে দ্বিগুণ বেগে শুরু হয়েছে। আফসার গাজী বৈরাগীর ভিটায় আসে, মিটিং করে? হ্যাঁ, বৈরাগীর ভিটা তো ধরতে গেলে তারই দখলে। তারই সভাত মাস্টার সাহেব লেকচার দেয়। আপনি পেপার পড়েন না? ঢাকার পেপারেও হামাগরে উটিকার সবার কথা লেখে। থাক, এসব অস্বস্তিকর প্রসঙ্গ এখন বরং থাক। এখন করমালির পায়ের চিকিৎসাই প্রধান মনোযোগ লাভের যোগ্য। করমালি, তোমাকে বোধহয় কিছুদিন থাকতে হবে। পায়ের যা অবস্থা মনে হয় সেরে উঠতে তোমার টাইম লাগবে। পাও আমার এমনি ভালো হয়ে যাব ভাইজান, আগের চেয়ে কত ভালো। তবে করমালি ঢাকায় এসেছে কেন? কিন্তু জিজ্ঞেস করতে আনোয়ারের বাধো বাধো ঠেকে। আপনার সাথে কথা আছে, আপনাকে যাওয়া নাকবো। কোথায়? হামাগরে উঠি, সগুলি আপনাকে যাবার কোসে। কেন? করমালি এবার গ্রামের খবর জানায়। আফসার গাজী থানা পর্যায়ে বড় নেতা হতে চলেছে। মিটিংয়ে মিটিংয়ে তার চাচা খৈবার গাজীর নামে যা তা বলে বেড়ায়। ওর চাচা হলো আয়ুব খানের দালাল, বাঙালির শত্রু। দালাল চাচার আধপোড়া বাড়িঘর দখল করার জন্যে আফসার হন্যে হয়ে উঠেছে। এদিকে এইসব কথা বলে, আবার বৈরাগীর ভিটায় গণ আদালত বসিয়ে যারা এদের বিচার দাবি করেছিল নানাভাবে তাদের সর্বনাশ করার চেষ্টা করছে। তার সঙ্গে সদা সর্বদা এক দঙ্গল কলেজের ছাত্র, তাদের খাওয়া দাওয়া সব তার বাড়িতে। গ্রামের লোক ভয়ে কাতর। এখন আনোয়ার গিয়ে যদি কিছু করতে পারে। আপনি যদি গায়ের মানুষের সাথে না কথাবার্তা কন, সাথে সাথে থাকেন, তো আফসার গাজী এত সাহস পায় না। গরিব গর্বা চাষাভুষা মানুষ, মূর্খ মানুষ, বুঝলেন না? আপনি থাকলে আমরা হৃদয়ে বল পাই ভাইজান। আলিবক্স কোথায়? তাই তো হাজত খাটে। জেলই বুঝি হলো। জেলে কেন? বগুড়া থেকে মিলিটারি আসা তাক ধইরা নিয়ে গেছে, মানুষ খুন করার মামলা দিছে। হোসেন আলী ফকিরকে মারা হলো না, আমার নামেও মামলা দিছে। আমি পলায় বেড়াই। এখন আর ভয় করি না ভাইজান। খুনের মামলার পলাতক আসামি তার ঘরে। আনোয়ারের সমস্ত শরীর দুলে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে শরীরের বাইরের যাবতীয় দৃশ্য, ধ্বনি ও গন্ধ উত্তপ্ত হয়ে ভাব ছাড়ে। না, গ্রামে যাওয়াটা এখন অবশ্য কর্তব্য। এখানে থেকে তার লাভ কি? এইসব একঘেয়ে কালো পিচ ঢালা এবং এবড়োখেবড়ো খোয়া ওঠার রাস্তা ও গলি, এইসব কালো ঠিক ঠিক করা ড্রেন, ময়লা উপচে পড়া ডাস্টবিন, রাস্তার দুপাশে উঁচু উঁচু দালান, এইসব ট্রাফিক জ্যাম, রিক্সা যেতে যেতে ট্রাকের গুঁতো খাওয়ার অবিরাম ভয়, তাদের বাড়ির মোটা মোটা দেওয়ালের ভেতর আমার অসুখী, অসন্তুষ্ট ও লোভী চেহারা, এইসব পথে ঘাটে রেস্টুরেন্টে বাখোয়াজি, ওসমানের উৎপাত। না, আর কত? গ্রামে আফসার গাজী কি করতে পারে যদি আনোয়ার একবার সোজা হয়ে দাঁড়ায়?
আলীবক্সকে ধরে নিয়ে গেছে, তার কর্মীরা আছে, তাদের নিয়ে আনোয়ার কি রুখে দাঁড়াতে পারে না? পারবে না কেন? যাব, তোমার সঙ্গেই যাব। যাবেন? করমালির চাষারে গলা আবেগে আটকে আসে। যাবেন ভাইজান? হামিগাঁও খুব বড় গলা কইরা কয়ে আসছি, আনোয়ার ভাইজান আসবো, কালই না হয় মেলা করি। যাত্রার দিন ধার্য করতে আনোয়ার ইতস্তত করে। না, কাল নয়, তোমার চিকিৎসা চলুক। পা একটু সেরে না উঠলে কাজ করবে কি করে? আমারও একটু গুছিয়ে নেওয়া দরকার। আলতাফের বড় ভাই মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আলতাফকে দিয়ে ধরা হলো তাকে। মেডিকেল কলেজের আউটডোরে কয়েকদিন চিকিৎসার পর করমালির পায়ের ঘা গোলাপি থেকে খয়েরি হয়। তাকে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে ঠিকই, কিন্তু আগের চেয়ে তাড়াতাড়ি হাঁটতে পারে। এর মধ্যে আনোয়ারকে গ্রামে ফেরার জন্য তাগাদা দিতে শুরু করেছে। এত তাড়াহুড়া করার আছেটা কি? গ্রামের চাষাভুষাদের এই ঘরমুখের স্বভাব আনোয়ার সহ্য করতে পারে না। এত তাড়াতাড়ি গ্রামে গিয়ে তারা করবেটা কি? বৈশাখ পড়ল, করমালির বাড়িতে এখন খাবার কোথায়? অথচ দেখো, রাত দিন বাড়ি বাড়ি করে অস্থির। এদিকে দিনকে দিন ওসমানের অসুখ বেড়েই যাচ্ছে। ডাক্তার ভরসা দিয়েছিল গরম পড়তে শুরু করলে একটু কমবে। কোথায়? ওসমান একটু সুস্থ না হওয়া পর্যন্ত আনোয়ারকে অপেক্ষা করতেই হয়। করমালিকে একটা চাকরির সংস্থান করে দিতে পারলে সব দিক থেকে ভালো হতো। আনোয়ার অনেককে বলেও রেখেছে, বড় ভাইয়ের কোনো বন্ধুর অফিসে একটা কাজ জুটে যেতে পারে। এই চাকরি পেলে ওর যাই যাই ভাবটা কাটে। চাকরি না করে ওর উপায় কি? এই খোড়া পা দেখে ওকে জমি বর্গা দেবে কে? আবার ওসমানের ঘরে রাত্রে আজকাল করমালিই থাকে। ও থাকলে আনোয়ার বেশ নিশ্চিত চাকরি পেলেও ওসমানের ঘরেই শোবে। আবার চাকরি পেলে খাওয়া দাওয়ার জন্য আনোয়ারের ওপরে নির্ভর করতে হবে না। এই গোয়ার গোবিন্দ মার্কা চাষা ছেলের অস্বস্তিটা তাহলে কাটে। আনোয়ার এসব বোঝে। সবচেয়ে বড় কথা, কয়েকদিন এখানে রেখে ওকে বেশ তৈরি করে নেওয়া যায়। শুধু সাহস থাকলে হয় না, সংগঠিত হতে হয়। রাজনীতি ভালো করে রপ্ত করা দরকার। একে দিয়ে তো ভোটের রাজনীতি করানো হচ্ছে না যে খালি হৈ হৈ করে বেড়ালেই চলবে। একে গড়ে তুলতে হবে, চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত করতে হবে। আলীবক্সের সঙ্গে ছিল বটে, কিন্তু আলীবক্সীদের সম্পূর্ণভাবে রাজনৈতিক চরিত্র অর্পণ করতে ব্যর্থ হয়েছে। কিংবা আলীবক্স হয়তো চেষ্টাও করেনি। আনোয়ার করবে। করমালিকে ঢাকায় রেখে যদি সে যথার্থ রাজনৈতিক উপাদান হিসেবে তাকে মানুষ করতে পারে, তো একটা কাজের মতো কাজ হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় মকবুল হোসেনের ঘরের সামনে আনোয়ার একটি জটলা দেখতে পায়। ভেতরে মকবুল হোসেনের স্ত্রীর একটানা কান্না। আবু তালেবের মৃত্যুর পর থেকে মহিলার কান্না অবশ্য প্রায়ই শোনা যায়, কিন্তু এরকম হাউমাউ কান্না অনেক দিনের জন্য স্থগিত ছিল। রোগা একটি লোক দরজায় দাঁড়িয়ে অনুপস্থিত কাউকে লক্ষ্য করে গালাগালি করছে। এই লোকটা হলো মকবুল হোসেনের বোবা মেয়ের স্বামী। আনোয়ার একে চেনে না। আলাউদ্দিন মিয়াও আছে। আনোয়ারকে দেখে তার মেহেদি রাঙানো আঙুলগুলো নাচাতে নাচাতে এগিয়ে আসে। আপনি আসছেন? দোস্তরে রাইখা কই কই বিপ্লব কইরা বেড়ান? আপনার দোস্ত আমার বাড়ির ছাদে মানুষ খুন করে। কি কি হয়েছে? আপনার দোস্ত মকবুল সাহেবের পোলারে খুন করবার অ্যাটেম্প্ট লইছিল। কাকে? কে খুন করলো? রঞ্জুরে খুন করতে গেছিল আপনাকে পাগলটা। আপনারা কয়া দিলাম, আপনি তো ওনার গার্জিয়ান, আপনি ঘর দেখেন। পাগল ছাগল রে বাড়িতে রাখতে পারুম না। আমার আর ভাইয়ের ট্যাগো সিকিউরিটির রেসপন্সিবিলিটি তো আমার ঘাড়েই। আপনি ঘর দেখেন। আরে হলোটা কি বলবেন তো? নিজেই গিয়ে দেখেন। আপনার দোস্তের ঘরে আরো মানুষ আছে, খালি আমার বাড়ি? নাইলে এতক্ষণ দারোগা পুলিশ মিলিটারি আয়া পাগল খুনিটারে আর আমান রাখতো না।
শোনেন, পাগল হোক আর যাই হোক, আমার দোস্ত ভাড়া দিয়ে থাকে, বললেন আর ভাড়াটে উঠে গেল, অত সহজ নয়। আলাউদ্দিন মিয়া রাগে ও অপমানে এবং এর চেয়েও বেশি বিস্ময়ে হতবাক হয়ে যায়। সামলে নিয়ে চিৎকার করে ওঠে, আরে যান যান, ইচ্ছা করলে অক্ষণ এই মুহূর্তে উঠাইয়া দিবার পারি। ছাদের উপরে থাকবার দিচ্ছি, মানুষ খুন করবার চায়, তার হয়ে লেকচার দিবার লাগছে। ওইগুলি লেকচার আপনাকে পার্টির মধ্যে করেন, আমার বাড়িতে খাড়ায় আমারে বিচ্যুত করে। আলাউদ্দিন মিয়া উত্তেজনা ও রাগে রীতিমতো কাঁপে, দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁপে। এর মধ্যে আনোয়ার উঠে যায় উসমানের ঘরে। ঘরে করমালি, পারভেজ, দোতলার এক ভাড়াটে এবং জুম্মন। চিত হয়ে শুয়ে রয়েছে উসমান। জুম্মন ছাড়া বাকি তিনজন একসঙ্গে কথা বলতে শুরু করলে আনোয়ার শাসনের ভঙ্গিতে বলে, একজন একজন কথা বলেন। পারভেজ তখন জানায় যে সকালে মকবুল হোসেন এসেছিল উসমানের কাছে বিদায় নিতে, সঙ্গে ছিল পারভেজ। বিদায়? বিদায় নেবে কেন? মকবুল হোসেন তো এই বাড়ি ছেড়ে দিচ্ছে, ভোরবেলা বেরিয়েছিল, চেনা জানা সবাইকে বলতে গিয়েছিল। তা পারভেজের ওখানে গেলে সে আবার অন্য সব প্রতিবেশীদের বাড়ি যাবার সময় মকবুল হোসেনকে সঙ্গ দেয়। মকবুল সাহেব এখানে কতদিন থাকলো, বেচারার বড় ছেলেটা মারা গেল এখানে থাকতেই। আহা, তালেব কি ভালো ছেলেই ছিল। হ্যাঁ, তা হলোটা কি? আনোয়ারের অধৈর্য দেখে দোতলার ভাড়াটে কথকের ভূমিকা নেওয়ার উদ্যোগ নেয়। মকবুল সাহেবের ছোট ছেলেটারে উসমান সাহেব গলা টিপা ধরছিল, এক্কেরে তুইলা না ধইরা। কিন্তু দোতলার এই ভাড়াটের উপর উসমান বিরক্ত, তাই পারভেজকেই জিজ্ঞেস করে, রঞ্জুকে উসমান মারবে কেন? পারভেজ এবার তার কাহিনী বর্ণনার নিজস্ব ভঙ্গি অনুসরণ করে। মকবুল হোসেনের সঙ্গে তার ছেলেও উসমানের ঘরে এসেছিল। উসমান ছিল একা। করমালি গিয়েছিল নিচে উসমানের জন্য নাস্তা কিনতে। উসমানের তখন কথাবার্তা প্রায় স্বাভাবিক। মকবুল হোসেনকে বসবার জন্য সে চেয়ার এগিয়ে দেয়। তবে মকবুল হোসেনের এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত শুনে সে অবাক। মকবুল হোসেন তখন বাড়ি ছাড়ার কারণ জানায়। বিয়ে করে এই বাড়ির মালিক হয়েছে আলাউদ্দিন মিয়া। শ্বশুর তার পক্ষাঘাতে পড়ে আছে বলে যাবতীয় কাজকর্ম ও সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পড়েছে তার উপরেই। লোকটা সংস্কারপন্থী। পুরনো ব্যবস্থা সে কিছু কিছু পাল্টাতে চায়। বাড়ি ভাড়ার ব্যাপারেও তাই, ভাড়া বাড়িয়েছে 1.5 গুণ। এমনকি মকবুল হোসেন নিজেও এই ভাড়া বৃদ্ধি অনুমোদন করে। মার্শাল ল হওয়ার খাজনা ট্যাক্সের ব্যাপারে খুব খুব কড়াকড়ি চলছে, কোথাও ফাঁকি দেওয়ার জো নাই। আরে ভাই, ভাড়া বাড়াচ্ছে তো আমিও জানি। কয়েকদিন আগে উসমানের ভাড়া দিলাম, এর ভাড়া তো ডবল করে দিয়েছে। আপনি আসল ব্যাপারটা বলেন না। আনোয়ারের ধৈর্যচ্যুতিতে পারভেজ বিব্রত হয়ে একটু সংক্ষেপ করার চেষ্টা করে, তবে সংক্ষিপ্ত হওয়া তার স্বভাবের বাইরে। সুতরাং তাকে জানাতে হয় যে কিছুক্ষণের মধ্যে উসমান অন্যমনস্ক হয়ে পড়ে। মকবুল হোসেনের কথায় সে আদৌ কান দিচ্ছিল কিনা সন্দেহ। সে তাকিয়েছিল ছাদের দিকে। ছাদের রেলিংয়ে ভর দিয়ে রঞ্জু তখন পাড়াটাকে ভালো করে দেখে নিচ্ছে। রঞ্জুকে দেখতে দেখতে উসমান বিড়বিড় করে, আরে খিজির, দাঁড়াও, আমি আসছি। আমি নিজেই পারবো, তুমি যাও না, দেখো না আমি একাই পারবো। তো পারভেজ ওর স্বগতোক্তি আমল দেয় না। জিনপরি ভর করলে মানুষ কত কি বলে। উসমান তো বেশ কিছুদিন থেকে শূন্যের ভেতর কাকে যেন দেখতে পায়। এ আর নতুন কি হলো? আরে খিজির, রাখো রাখো, মেরো না, ওটাকে আমার উপর ছেড়ে দাও। বলতে বলতে উসমান ছাদে চলে যায়। করমালি ততক্ষণে কাঁঠাল পাতার ঠোঙ্গা হাতে ফিরে এসেছে। ওর পেছনে পেছনে ঘরে ঢুকে জুম্মন। উসমানকে নাস্তা দেবে বলে, ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।